যাদবপুরের দিকে আমরা নজর রাখার চেষ্টা করব। যাদবপুরে তৃণমূলের বাজি সায়নী ঘোষ প্রতিপক্ষদের সম্পর্কে কি বলছেন তালকা প্রার্থী, শুনুন। লোকসভা নির্বাচনের শাসক দলের প্রার্থী সায়নী ঘোষ এবং আজকে তিনি 100 নম্বর ওয়ার্ডে নিজের প্রচার সেরেছেন, বিকালের প্রচার অর্থাৎ উইকেন্ড প্রচার বলা যেতে পারে। সায়নী, উইকেন্ড প্রচার একদিকে, উইকেন্ডের বিকেলে প্রচার যাদবপুরের 100 নম্বর ওয়ার্ডে, সারা কিরকম? ভালো, যেরকম দেখছেন সেরকমই দেখাবেন এবং অত্যন্ত স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস, ইতিবাচক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। সায়নী, তুমি প্রচার শেষ করলে নাকতলায় থাকা, অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাড়া এটা। মানুষের মধ্যে অনেক রকম প্রশ্ন জেগেছিল সেই সময় যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন এবং নিয়োগ দুর্নীতির জেরে গ্রেপ্তার হয়েছিলেন। এই অঞ্চলের মানুষদেরকে কি বলবেন? তদন্তের মতো চলবে এবং পার্থদা বাদেও আরও অন্যান্য বহু কর্মীরা রয়েছেন, এমএলএ রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, যারা নিবেদিত প্রাণ হয়ে মানুষের জন্য কাজ করছে। কাজে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সবাই ভোট দেয়, তার উন্নয়নকে দেখে সবাই ভোট দেয়, দের শুড বি নো প্রবলেম। তোমার বিপরীতে যে প্রার্থীরা রয়েছে অর্থাৎ সৃজন ভট্টাচার্য এবং অনির্বাণ গাঙ্গুলি, তারা বারংবার বলছেন যে একজন বলছেন তিনি এই এলাকার বাসিন্দা, আর একজন বলছেন তিনি যাদবপুর থেকে পিএইচডি করেছেন বিভিন্ন। আমি নিজে যাদবপুরের বাসিন্দা এবং আমি নিজে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী, কাজে এগুলো ম্যাটার করে না এবং আমি বলছি মমতা ব্যানার্জি ইজ আর অনলি কম্পিটিশন। যাদবপুর থেকে মথুরাপুরের দিকে আমরা নজর রাখবো। মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী অশোক পুরকাইত, তার লড়াই তৃণমূলের বাপি হালদারের সঙ্গে। প্রতিপক্ষকে টেক্কা দিতে কি কৌশল নিচ্ছেন বিজেপি প্রার্থী, চলতে চলতে বলতে বলতে প্রার্থীর কাছ থেকে শুনবো সেই কথা। শুনুন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দিরে বাজারের ভূমিপুত্র অশোক পুরকাইত বিজেপির প্রার্থী। আজ এখানে এক মন্দিরে পুজো করে তিনি মন্দিরকে প্রদক্ষিণ করে তিনি প্রচারে বের হলেন। কয়েক হাজার মানুষের সমর্থক নিয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করছেন। তার প্রতিপক্ষ এই এলাকার তৃণমূল প্রার্থী বাপি হালদার। কি বলবেন আজকে সাধারণ মানুষের উদ্দেশ্যে? দেখুন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে বঞ্চনা, যে দুর্নীতির শিকার তারা হয়েছেন, তারা ক্রমাগত বেরিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। কিন্তু তারা এটা বুঝে গেছেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র তাদের এই ন্যায়টা দিতে পারে, এই দুর্নীতির হাত থেকে মুক্ত করতে পারে। তাই আজকে এখানে আমাদের এই যে র্যালি শুরু করেছি, আমি আমার প্রতিপক্ষ যে প্রার্থী আছে তার নিজের এলাকা থেকে শুরু করেছি। র্যালি প্রথম স্টার্ট করলাম, এখানে মানুষের জনজোয়ার বলে দিচ্ছে যে আগামী দিনে কি হতে চলেছে। কেন্দ্রের বঞ্চনার কথা বারবার বলছে রাজ্যের শাসক দল, কি বলবেন? কথা বলবেন। দেখুন, কেন্দ্রের বঞ্চনার কথা যারা বলছে তারা অ্যাকচুয়ালি দ্বিচারিতা করছেন। কারণ প্রথমে তারা বলছিলেন যে কেন্দ্র কিছু দিচ্ছে না, আর কেন্দ্র যখন আবাস যোজনা এবং আমাদের 100 দিনের কাজের টাকা যখন বন্ধ করেছে তখনই আবার বলছে ধর্নায় বসছে। অর্থাৎ কেন্দ্র দিচ্ছে না এটা আগে তাদের ঠিক করতে হবে, তাহলে প্রমাণ হয়ে গেছে যে কেন্দ্রই দিচ্ছে, সুতরাং বঞ্চনার প্রশ্নই ওঠে না। রাজ্যের যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে আপনি কেমনভাবে লড়াই করবেন? রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে আমি সর্বাত্মকভাবে লড়াই করব, কারণ আমি যে দল করি সেই দলের নীতি হচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। সুতরাং দুর্নীতির সঙ্গে আপোষের প্রশ্ন নেই। আমার সর্বোচ্চ নেতা যেমন লড়ছেন, আমার দল যেমন লড়ছেন, আমিও সেরকমভাবেই লড়ব। যে এলাকায় আপনি প্রচার করছেন এই এলাকায় আপনার বিজেপি তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে পঞ্চায়েতে, আপনি কি বলবেন? পঞ্চায়েতটা ছিল আমাদের সেমিফাইনাল, এখন আমরা ফাইনাল খেলতে নেমেছি। সেই ফাইনালে আমাদের যা টিম আছে, সেই ফাইনালে আমাদের যা ফিডব্যাক আছে, তাতে করে এই ফাইনাল লড়াই আমরা শুধু জিতবো না, বিপুলভাবে জিতবো। গঙ্গা ভাঙন নিয়ে গঙ্গা অ্যাকশন প্ল্যান হিসাবে আপনি কি জিতলে কেন্দ্রে কোনো? দেখুন, এখানে যা পরিস্থিতি আছে তাতে করে কেন্দ্রের চোখ রয়েছে, পাখির চোখ রয়েছে এই মথুরাপুর লোকসভা। সেই জন্য কেন্দ্র আমাকে প্রার্থী করেছে।
আমি এখানে জিতে আমি কি করব সেটা এখনই প্রতিশ্রুতি দেবো না, তবে 100% মানুষের পাশে থাকবো এবং বেসিক সমস্যাগুলো দূর করবো। সুন্দরবনের ভাঙনটা কি আপনার চোখে প্রথম একবার লক্ষ্য থাকবে? সুন্দরবনের ভাঙন অন্যতম একটা লক্ষ্য থাকবে, কারণ এখানকার মানুষের দাবি দেওয়া আদায়ের জন্য, তাদের সুখ দুঃখের জন্যই তারা আমাকে নির্বাচিত করবেন আশা করছি, এবং আমি তাদের জন্যই কাজ করছি। সন্দেশখালী প্রভাব কি আপনার এলাকায় পড়বে? সন্দেশখালীর প্রভাব গোটা দেশে পড়েছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, আর এটা তো আমার পাশের জেলা, সুতরাং সন্দেশখালীর প্রভাব পড়েছে। তাতে এখানে আমাদের যে মা বোনেরা এসছেন তার প্রমাণ হচ্ছে এই সন্দেশখালী আমাদের মা বোনেরা তাদের চোখ খুলে দিয়েছে। এই যে প্রার্থী তিনি মানুষের দরবারে গিয়ে ভোট চাইছেন শুধুমাত্র দুর্নীতি, রাজ্যের দুর্নীতি আর কেন্দ্রের সাফল্য তাদের একমাত্র লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়ে তারা লোকসভার বৈতরণী পার করতে চাচ্ছেন। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। মথুরাপুর থেকে এবার ব্যারাকপুরের দিকে নজর রাখার পালা। ব্যারাকপুরে কঠিন লড়াইয়ের মুখে সিপিএম এর দেবদূত ঘোষ। ভোটে জিততে প্রচারে কোন বিষয়টি সামনে রাখছেন তিনি? দেবদূত ঘোষ কি বলছেন শুনবো। হাই ভোল্টেজ কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, আর সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার সিপিআইএম প্রার্থী টলিউডের তারকা মুখ, আমরা প্রত্যেকেই চিনি তাকে, দেবদূত ঘোষ। আমার সঙ্গে তিনি রয়েছেন। দেবদূত দা, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। লড়াইটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? আমাদের লড়াই কঠিন হয় না, তার কারণ আমি তো একা একা লড়ি না, আমাদের দল লড়ে। লড়াই কখনোই কঠিন হয় না, সময় দিতে হয়। আমি এই অঞ্চলে অভিনয়ের কারণে, নাটকের অভিনয়ের কারণে আসি। দর্শক 18 থেকে 40 বছর বয়সের দর্শক নেই, সব নিজের পেটে জোগাড় করতে ভিন রাজ্যে চলে গেছে। যদি জেতেন তাহলে সবার প্রথম ব্যারাকপুরের জন্য কি কাজ হবে? সবার প্রথম ব্যারাকপুরে এসে যেটা করতে হবে, দুটো বড় কাজ আমার মানে এখানে ঘুরতে ঘুরতেই দেখেছি সেটা করতে হবে। সেটা হলো, 1 নম্বর হলো আমাদের সংসদের একটা সাংসদ তহবিল থাকে, সেখান থেকে আমাদের রাজ্যে যে সংস্কৃতির প্ল্যাটফর্মগুলো ছিল, আমি যখন নাটকে ঢুকি তখন গোটা রাজ্যে 8-10টা রবীন্দ্র, সুকান্ত সদন এসব ছিল। আর যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার চলে যাচ্ছে তখন সেই সংখ্যাটা 89। এটা একটা সাংস্কৃতিক বিকাশের ছবি তুলে ধরে। এখন এখানে যদি যান আপনি দেখতে পাবেন যে আমাদের যে সুকান্ত মঞ্চটা রয়েছে সেটার টয়লেটের জল মেকআপ রুমে চলে আসে, আপনি মেকআপ করতে পারবেন না। আর এখানে মূল যেটা শিল্পের জমিতে যাতে শিল্প হয় এবং সেটার আইন প্রণয়ন করা যায় কি করে সংসদে, তার কথা তুলতে হবে, সেই লড়াইগুলো রয়েছে। প্রচুর শিল্প সম্মেলন হয়, শিল্পে বিনিয়োগ কোথায়? যেখানে আমরা বললাম যে শিল্পে এক সময় আমরা দেশে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার চলে যাচ্ছে 2011-তে আমরা 3য় স্থানে ছিলাম, আজকে সেখানে আমরা 13তম স্থানে নেমে এসেছি। বোঝাই যাচ্ছে যে মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে।